আসসালামু আলাইকুম। আপনারা কি সামহাউ মোশাররফ করিমকে মিস করছিলেন নাকি? মানে মিস করে গেলেন নাকি? এই ঈদে শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদের সাথে কিন্তু মোশাররফ করিমের চক্করও আছে। চক্করটা নিয়ে খুব বেশি আলোচনায় আসতে পারে নাই, কারণ আছে। কারণ মোশাররফ করিম বাংলা নাটকে যদি তুখোড় কোনো অভিনেতার নাম বলা হয় এবং সমসাময়িক তুখোর অভিনেতাদের যদি লিস্ট করা হয়, সেই লিস্টে এক নম্বরে যদি কারো নাম লিখতে হয় তাহলে সবাই মোশাররফ করিমের নামটাই লিখবে। কিন্তু সিনেমায় মোশাররফ করিম কয়েকবার চেষ্টা করেছেন দর্শকের মনে জায়গা করে নেবার জন্য একজন সিনেমা হিরো হিসেবে, কিন্তু একটা অজানা কারণে, বা অজানা কারণ না বললে জানা কারণই, হ্যাঁ, একটা নির্দিষ্ট কারণে মোশাররফ করিম সেই জায়গাটা নিতে পারে নাই বিকজ মোশাররফ করিমকে নিয়ে কোনো কমার্শিয়াল ডিরেক্টর কাজ করে নাই। মোশাররফ করিমকে নিয়ে যারা কাজ করেছে তারা বেসিক্যালি দ্বিতীয় জনরার, মানে আহ, দ্বিতীয় না, তৃতীয় প্রেক্ষাপটের সিনেমা তারা বানায়। তাদের সিনেমাকে না ওয়েব ফিল্ম, না টেলিফিল্ম, না নাটক, না সিনেমা কোন ক্যাটাগরিতে ফেলবে, এইটা ফেলতে যেয়ে দর্শকই কনফিউজড হয়ে যায়। আমি এরকম অনেক সিনেমার দেখতে গিয়েছি মোশাররফ করিমের, যেটি নির্মাণ করেছেন আমাদের বর্তমান সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তার এই সিনেমা দেখতে গিয়ে পেছন থেকে অনেক দর্শক বলে উঠেছে, দূর, নাটক দেখতেছি, দূর, নাটক বানাইছে, দূর, নাটক দেখার জন্য কি টিকিট কেটে আসছে নাকি। অর্থাৎ তারা লার্জার দ্যান লাইফ স্কেলের ফিলটা পায় নাই। এখন যারা মোশাররফ করিমকে নিয়ে সিনেমা বানাইছে তারা কখনো লার্জার দ্যান লাইফ স্কেলের সিনেমা তারা বানায় না। তারা একটু বাস্তবধর্মী সিনেমা বানায়। তারা একটু ইরানি সিনেমা, জাপানিজ সিনেমা, কোরিয়ান সিনেমা, মালায়ালাম সিনেমা, এই ধরনের সিনেমায় দেখে তারা অভ্যস্ত। তারা ওই ধরনের, ওই প্যাটার্নের, ওই ল্যাঙ্গুয়েজের সিনেমা তারা বানায়, যেই সিনেমাগুলো একটু মানুষকে আহ, বাস্তব কিছু চিত্র তারা একটু রম্যভাবে, সিকুলার ভাবে তারা তুলে ধরে, যাতে করে হাস্যরসের মাধ্যমে বাস্তব চিত্রগুলো তারা তুলে ধরে একেবারে হুবহুব এভাবেই আমাদের চারপাশে ঘটে, এই ফিলটা তারা দেওয়ার চেষ্টা করে। আর সিনেমা যারা দেখে, সিনেমার ফিল পাইতে হলে তারা এমন কিছু দেখে সিনেমায় যেটা হচ্ছে তারা জীবনে যেটা করতে পারবে না বাস্তবে, কিন্তু কল্পনা করে যে আমি এইভাবে ফ্লাইং লাভ দিয়ে এসে একটা লোকের ধাম করে মাইরা তারে 7 হাত দূরে ফেলাই দিতে চাই, বা একটা ট্রাক আসতেছে আমি ট্রাককে পিছন দিকে ধরে আটকে রাখতে চাই, বা ট্রেন যাইতেছে ট্রেন কেউ থামাইতে পারে না, আমি এমন একটা কিছু করে ফেলছি ট্রেন থেমে গেছে। তো এই যে একটা অতি প্রাকৃতিক বা অতি মানবিক যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে, এই বিষয়গুলো একটা ফিল্মকে ফিল্ম করে তোলে। সেই বিষয়গুলোই হচ্ছে গিয়ে আহ মুস্তফা সরোয়ার ফারুকী বা তাদের ভাই বিরাদার বা এই ধরনের সিনেমা যারা বানায় তারা এই বিষয়গুলোকে আড়ালে রেখে, এই বিষয়গুলোকে আলাদা রেখে একটু রিয়েল লাইফ প্যাটার্নের সিনেমা তারা বানাইতে চায়। যার কারণে মানুষ আসলে সিনেমা দেখতে যায়, বিনোদন পাইতে চায় হচ্ছে গিয়ে ওই ধরনের সিনেমা দেখে, কমার্শিয়াল ফ্লেভারের সিনেমা, এটা লার্জার দ্যান লাইফ। এই কারণে মুশাররফ করিম না ঘাড়কা না ঘাটকা হয়ে গেছে। সে আফরান নিশো 2 দিনের সুরঙ্গ দিয়ে যে হাইপটা তুলতে পারছে, বা দাগি দিয়ে যে হাইপটা তুলছে, মুশাররফ করিম কেন পারলো না? আফরান নিশো তো সেই লার্জার দ্যান লাইফ খুব বেশি করে নাই, কিন্তু আফরান নিশোর বিষয়টা হয়েছে লার্জার দ্যান লাইফ না করলেও আফরান নিশোকে যারা সিনেমা নিয়ে যারা সিনেমা বানাইতেছে তারা কমার্শিয়াল ধাঁচের সিনেমাই বানায়, তারা লার্জার দ্যান লাইফ সিনেমাই বানায়। রায়হান রাফি, রায়হান রাফি কমার্শিয়াল সিনেমা মেকার। শিহাব শাহিন, শিহাব শাহিন কমার্শিয়াল সিনেমা মেকার।
এখন মোশাররফ করিমকে নিয়ে যদি রায়হান রাফি কোনো সিনেমা বানায়, তখন বেসিক মোশাররফ করিমকে আমরা দেখতে পাবো, কমার্শিয়াল মোশাররফ করিম ফ্লেভারে মোশাররফ করিমকে আমরা দেখতে পাবো। যাই হোক, এই কথাগুলো এই কারণেই বললাম আমার মূল ভিডিওটা টিজারের রিভিউ দেওয়ার আগে, কারণ মোশাররফ করিমের ভেতরে যেই রসদ আছে, সেই রসদটা বের করতে হইলে সেই লেভেলের ডিরেক্টর লাগবে। রায়হান রাফি মোশাররফ করিম যদি একটা কম্বিনেশন হয়, বা মেহেদী হাসান হৃদয় মোশাররফ করিম একটা কম্বিনেশন হয়, তাইলে একটা কমার্শিয়াল ফেজের একটা ভিন্ন মাত্রার একটা সিনেমা আমরা দেখতে পাবো। কিন্তু সেই ক্ষেত্রে মোশাররফ করিমকেও চাইতে হবে। আমি কচি খন্দকারকে গিয়ে একদিন বলছিলাম যে ভাই, আপনি মোশাররফ করিম আর শাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানান। তো কচি খন্দকার আমাকে বললো যে আমি তো বানাইতে চাই, কিন্তু তারা কি রাজি হবে? আমি বললাম যে আগে তো আপনি তাদেরকে নক করেন। মোশাররফ করিম বড় ভাই, শাকিব খান ছোট ভাই, এই ধরনের একটা গল্প রেডি করেন। মোশাররফ করিমের ক্যারেক্টার প্লে করবে, শাকিব খানের ক্যারেক্টার প্লে করবে। একই পরিবারে দুই ভাই তো একই রকম না, এক এক ভাইয়ের এক এক ক্যারেক্টারিস্টিক্স থাকে। যাই হোক, শরাফ আহমেদ জীবন এই ওই কুলেও যায় নাই, এই কুলেও যায় নাই। সে ফুল কমার্শিয়াল ফ্লেভারেও যায় নাই, আবার সেই নাটকীয় বাস্তববাদী সিনেমা, কোরিয়ান ফিল্ম, জাপানিজ ফিল্ম, ইরানি ফিল্ম, এই ধরনের ফিল্মেও সে যায় নাই। সে মাঝামাঝি একটা যায় পথ অবলম্বন করছে। টিজার দেখে তাই মনে হইল। দেখেন, আমাদের দেশে একটা দর্শক শ্রেণী তৈরি হয়েছে যারা থ্রিলার সিনেমা খুব পছন্দ করে। তারা তামিল সিনেমায় তামিল থ্রিলার টাইপের সিনেমা খুঁজে খুঁজে বের করে দেখে। ইউটিউবে এত সিনেমার দর্শক আছেন, ইউটিউবে বিশেষ করে, তারা খুঁজে খুঁজে তামিল সিনেমা বের করে ইউটিউব থেকে দেখে, বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে দেখে। একটা সার্কেল আছে ওদের, একটা গ্রুপ আছে ওদের, সেই গ্রুপে খোঁজ রাখে, সেই গ্রুপের মেম্বার হয়েছে, গ্রুপ থেকে ডাউনলোড করে করে দেখে। তো সেই গ্রুপটা কিন্তু বাংলাদেশে খুব ছোট না, একটা বিশাল একটা গ্রুপ। ইভেন আমার ঘরেই আমি যদি সিনেমা দেখতে বসি, যদি চয়েস জিজ্ঞেস করি, এক বাক্যে এক নম্বরে বলে থ্রিলার গল্প দেখবো। আমার ঘরে আমার বউ, আমার বোন, আমার ভাগ্নি, ইভেন আমারও ভালো লাগে থ্রিলার গল্প। থ্রিলার গল্পের একটা মজা হচ্ছে, আপনি পুরো সিনেমাটা জুড়ে একটা উত্তেজনা থাকবে, একেবারে শুরু থেকে শেষ, শুরুতেই আপনার হুক করে নিবে এবং শেষ পর্যন্ত আপনাকে আটকে রাখবে। এটা হচ্ছে থ্রিলারের প্যাটার্ন। তো সেই ধরনের একটা টিজার দেখলাম, শুরুতেই একটা খুন। থ্রিলার মানে খুন, খুন থাকবে, ধর্ষণ থাকবে, অতি মানে খুব মানে এমন কিছু বিদঘুটে জিনিস থাকবে যেটাতে দর্শক ফার্স্টে হুকড হয়ে যাবে। চক্করের থ্রিলারও তাই দেখা গেল। শুরুতেই একটা কিশোর ছেলেকে মেরে ফেলা হয়েছে এবং এই ছেলেকে কে মেরেছে এটাই উদ্ঘাটন করার চেষ্টা করছে মোশাররফ করিম। আরো একজন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, তার সঙ্গে একজন কিশোরকে সবসময় দেখা যাচ্ছে। তো সব দিক থেকে বোঝা যাচ্ছে মোশাররফ করিম একজন ডিবি অফিসার, এবং সে সাধারণ ডিবি অফিসার না। সে তার কথাবার্তা, তার আচার আচরণ সফিস্টিকেটেড কোনো ডিবি অফিসার না। সে যে মাসলম্যান হবে, সে অ্যাকশন করবে, এরকম কিছু না। থ্রিলার গল্পে কিন্তু খুব একটা অ্যাকশন দেখা যায় না। থ্রিলার গল্পে থাকে রহস্য এবং রহস্যের জট খোলা। তো সেই জিনিসটাই মোশাররফ করিমকে দেখে নিয়ে দিয়ে এখানে শরাফ আহমেদ জীবন করানোর চেষ্টা করেছে। মোশাররফ করিমের আকার আকৃতি, তার অঙ্গ তার ফিজিক্স সবকিছু মিলিয়ে তাকে কিন্তু অ্যাকশন কোনো হিরো হিসেবে এস্টাবলিশ করা খুব সহজ কিছু না। তাকে অনেক এক্সারসাইজ করাইতে হবে, ওই 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 ফ্রিকোয়েন্সি তার বডিতে আনতে হবে, এবং সম্ভব তখন হবে। আমরা বিজয় সেতুপতিকে দেখেছি। বিজয় সেতুপতি আর মোশাররফ করিমের হাইট কিন্তু অলমোস্ট সেম। সেতুপতি হয়তো একটু বেশি লম্বা হবে, কিন্তু বিজয় সেতুপতির কিন্তু চলাফেরার মধ্যে একটা রিজিড ভাব আছে। সে কিন্তু খুব ফ্লেক্সিবল না, তারপরেও তাকে দিয়ে যে অ্যাকশন গুলো করানো হয়, ঠিক ওই ধরনের অ্যাকশন মোশাররফ করিমকে দিয়েও করানো সম্ভব, যদি সেই ধরনের অ্যাকশন ডিজাইনটা করানো যায়। তো যাই হোক, এই চক্কর, মোশাররফ করিমের চক্কর দেখেও, টিজারটা দেখেও অনেকে বলবে যে ভাই নাটক বানাইছেন, নাটক। তাদেরকে আমি বলবো যে নাটক
আর সিনেমার মধ্যে পার্থক্য হলো গিয়ে, বেসিক যে পার্থক্য সেটা হচ্ছে স্পিড। নাটকের একটা গতি আছে, সেই গতির চাইতে যদি সিনেমায় 100 গুণ বেশি গতি না থাকে তাহলে সেটা সিনেমা হবে না। সিনেমা একটা গতি থাকতে হবে, খুব দ্রুত নাটক চলবে 60 কিলোমিটার বেগে যদি ভালো নাটক হয়, সিনেমা চলবে 200-250 কিলোমিটার বেগে যদি ভালো সিনেমা হয়। যদি সেই সিনেমা চলে যদি 70-80 কিলোমিটার বেগে যদি সিনেমা চলে, তাহলে তাকে ওই নাটকই বলা হবে। চক্করের টিজার দেখে আমার কোনোভাবেই মনে হয় নাই এর গতি 70-80 কিলোমিটার। আমার কাছে মনে হয়েছে এটার গতি 150-200 কিলোমিটার গতিতে সিনেমাটা গেছে। এবং অনেক ভালো ভালো অভিনয় শিল্পী এখানে অভিনয় করেছে। তারিন দেখলাম, রনক হাসানকে দেখলাম, সুমন আনোয়ারকে দেখলাম, আহ, আহ, আরো অনেকে, একটা ভয়েস পেলাম নাদির চৌধুরীর, শরাফ আহমেদ জীবন নিজেও হয়তো অভিনয় করেছে। অনেক মানে তুখোর অনেক শিল্পী, অভিনয় শিল্পীদেরকে এখানে অ্যাটাচ করা হয়েছে। শিল্পীদের অভিনয় জানা শিল্পীরা যখন কোনো প্রোডাকশনে অ্যাটাচ থাকে, সেই প্রোডাকশনের অভিনয়ের মানটা অনেক ভালো হয়। সো সবকিছু মিলে এটা একটা অনুদানের সিনেমা, এবং অনুদানের সঙ্গে একটা প্রোডাকশন হাউস যোগ হয়ে 1.5-2 কোটি টাকার একটা সিনেমা আসতেছে। খুব বড় কোনো বাজেটের সিনেমা না, আর থ্রিলার গল্পে খুব বেশি বাজেটও লাগে না, অনেক বড় বাজেটও লাগে না থ্রিলার গল্পে। তো একটা জেনুইন থ্রিলার গল্প হয়তো আমরা দেখতে যাচ্ছি বহুদিন পরে। আমাদের দেশে অনেকেই থ্রিলার গল্প বানানোর চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ সেটা আসলে কিছুই হয় নাই। তো শরাফ আহমেদ জীবন তার একটা নিজস্ব অভিজ্ঞতা আছে, সে নিজের ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন ডিরেকশনে কাজ করেছে, একজন অভিনয় শিল্পী হিসেবে দীর্ঘদিন সে অভিনয় করেছে। তার একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স আছে, এবং সেই এক্সপেরিয়েন্সটা যখন এই একটা সিনেমা নির্মাণের সময় সে ইউটিলাইজ করে, তখন সেটা একটু দেখার মতো কিছু হয়। অবশ্যই সেখান থেকে কিছু একটা আপনারা পাবেন। তো সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এই ঈদে চক্কর সিনেমাটাও কিন্তু একটা মানে লিস্টে রাখার মতো একটা সিনেমা। এখন আমি আরেকটা কন্টেন্ট হয়তো সামনে বানাবো যে কোন সিনেমার টিজার সবচেয়ে ভালো হয়েছে, এবং ক্রমানুসারে 1, 2, 3 এভাবে যদি সিরিয়াল করি, তাহলে 1, 2, 3-এ কোন কোন সিনেমাটা 1, 2, 3-এ আসবে, কোনটার পরে কোনটা আসবে, সেটা নিয়ে আমি পরের কন্টেন্টটা দিচ্ছি। আপাতত এই কন্টেন্টে আপনাদের কাছে একটু জেনে যেতে চাই, আপনারা যদি এই ঈদের সিনেমাগুলোকে লিস্ট করতে বলি, তাহলে 1, 2, 3, 4, 5 কিভাবে লিস্ট করবেন, কোন সিনেমাকে কোথায় রাখবেন? 1 নম্বরে যে বরবাদ থাকবে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু 2, 3, 4, 5, 6 এই নাম্বারগুলোতে কোন সিনেমাগুলো রাখবেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন।